ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। বিভিন্ন টার্মিনালে দিনভর টিকিট প্রত্যাশীদের ভিড়। প্রথম দিনেই নানা অভিযোগ। টিকিটের যে মূল দাম 550 টাকা, এর বিপরীতে টিকিটে নেওয়া হচ্ছে 650 টাকা করে। সবাই সিট পাচ্ছে পেছনের দিকে, সামনের দিকে কোনো সিট নাই। তাহলে সামনের দিকে সিটগুলো গেল কোথায়? 5টা 6টা করে ছেলে ঢুকায়, তারপরে একটা করে মেয়ে। 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কাউন্টারে বলতেছে অমুক 1 তারিখের বা 4 তারিখের 5 তারিখের টিকিট নাই। কর্তৃপক্ষের নানা যুক্তি। যাত্রীর চাহিদা মাফিক হয়তো সিট পাচ্ছে না, এজন্যই বলতেছে। এটা বিআরটিএ থেকে অনুমোদিত যে ভাড়া, তার থেকেও 2-5 টাকা পারতপক্ষে আমরা কম নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাইফুল লুৎফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর আবাসিক এলাকায় শপিং মলের কারণে ভয়াবহ যানজটের শিকার হচ্ছেন নগরবাসী। দুর্ভোগ চরমে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রীর। রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর করা মজুদ নয়। উদ্দেশ্য ছিল বড় ধরনের নাশকতার। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। অস্থিরতা কাটিয়ে সারা দেশে শান্তির জন্য মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা। ধর্মযাজকরা বললেন, যারা প্রকৃত ধর্মে বিশ্বাসী তারা কখনো মানুষ হত্যা করতে পারে না। তিস্তার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আবারও আলোচনা শুরুর সম্ভাবনা। শিগগিরই চূড়ান্ত সমঝোতার আশ্বাস সুষমা স্বরাজের। এবং 2.5 ঘন্টার সফল অস্ত্রোপচারে আলাদা করা হলো 3 মাসের অপূর্ণাঙ্গ যমজকে। সুস্থ করতে ধাপে ধাপে চলবে আরও অস্ত্রোপচার। সামনে ঈদ শুরু হয়েছে। ঈদ উদযাপনের নানা আয়োজন। আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। নির্ধারিত সময়ের আগে থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ টিকিট প্রত্যাশীদের। দাম নিয়েও ছিল নানা অভিযোগ। টিকিট বিক্রেতারা জানালেন, অনলাইনে আগেভাগে কিছু টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এই পরিস্থিতি। সেহরির সময় লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীদের মাথায় প্রখর সূর্যের তাপ। তবু অপেক্ষা। ঢাকার গাবতলী কাউন্টারে আসা কেউই আজ ফিরবেন না টিকিট ছাড়া। প্রথম দিনে দীর্ঘ প্রতীক্ষায় টিকিট মিললেও সেটি পছন্দের আসন না হওয়ায় হতাশ অনেক প্রত্যাশী। প্রথমে যে দাঁড়ের টিকিটটা করছে সে টিকিট পাইছে 6 নম্বর সারিতে। তাহলে চিন্তা করেন আমরা টিকিটটা কোথায় পাবো? কাউন্টার থেকে খুব ধীরে টিকিট ছাড়ছে। সবাই সিট পাচ্ছে পেছনের দিকে, সামনের দিকে কোনো সিট নাই। তাহলে সামনের দিকে সিটগুলো গেল কোথায়? টিকিটের যে মূল দাম 550 টাকা, এর বিপরীতে টিকিটে নেওয়া হচ্ছে 650 টাকা করে। 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। রাজধানীর সায়দাবাদ, মহাখালী, কল্যাণপুর অন্যান্য কাউন্টারগুলোর চিত্র অনেকটা একই রকম। সকাল 7টা থেকে টিকিট বিক্রি শুরু হবার মাত্র 5 ঘন্টার মধ্যে জুলাইয়ের 1 ও 5 তারিখের টিকিট শেষ হওয়ায় ক্ষুব্ধ প্রত্যাশীরা। পাশাপাশি নারীদের আলাদা লাইন না থাকায় বিড়ম্বনায় তারাও। 2 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। ছেলেদের একটু বড় লাইন, তো দেখা যায় যে এরা 5টা 6টা করে ছেলে ঢুকায়, তারপরে একটা করে মেয়ে। 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কাউন্টারে বলতেছে অমুক 1 তারিখের বা 4 তারিখের 5 তারিখের টিকিট নাই। সারাদিন ঠাইকায় এখন এখানে টিকিট কাটার জন্য আসে, এখন বলছে টিকিট নাই। তবে অনলাইনে অপেক্ষাকৃত ভালো সারির আসনগুলো বিক্রি হয়ে যাওয়ায় ঘরমুখ মানুষের প্রত্যাশিত টিকিট পাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। অনলাইনেও আমরা কিছু টিকিট ছেড়েছি এবং রানিংয়েও আমরা টিকিট ছেড়েছি। আসলে যাত্রীর চাহিদা মাফিক হয়তো সিট পাচ্ছে না, এজন্যই বলতেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। এটা বিআরটিএ থেকে অনুমোদিত যে ভাড়া, তার থেকেও 2-5 টাকা পারতপক্ষে আমরা কম নিচ্ছি। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। 30 জুন থেকে 5 জুলাইয়ের আগাম টিকিট দেওয়া হবে প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, জানিয়েছে বাস কাউন্টারগুলো। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা শপিং মলের কারণে রমজানে ভয়াবহ আকার ধারণ করেছে যানজট। এজন্য প্রশাসনের নজরদারির অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর আবাসিক এলাকার এসব শপিং মলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী তরিকুল হাসানের রিপোর্ট। এটি রাজধানীর একটি আবাসিক এলাকা। কাগজে কলমে আবাসিক হলেও চিত্র সম্পূর্ণই ভিন্ন।
এরকম বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে শপিং মল সহ শত শত প্রতিষ্ঠান। ঈদকে সামনে রেখে এসব স্থানে বেড়েছে মানুষের আনাগোনা, সেই সঙ্গে বেড়েছে নগরবাসীর ভোগান্তি। এখানে বেশি বেশি মার্কেট হওয়ার জন্য এখানে প্রতিনিয়ত খুব যানজটের সৃষ্টি হচ্ছে। সিদ্ধেশ্বরী এলাকা ছিল নীরব এলাকা, কিন্তু এটা এখন এমন সরব হয়েছে এখানে আর বসবাসের উপযোগী কোনো মানুষের অবস্থাটা নেই। আমাদের খুব সমস্যা, কারণ গাড়ি বের করা যায় না, এত বেশি শপিং সেন্টার এবং হয়েছে, দোকানপাট হয়েছে, পূর্বের তুলনায় মানে 100-150 গুণ বেশি হয়ে গেছে। এই সমস্যার জন্য আইনের যথাযথ প্রয়োগ সহ প্রশাসনের নজরদারির অভাবকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। দীর্ঘদিন ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শিথিলতা, আইনকে যথাযথভাবে প্রয়োগ না করা, আজকে আবাসিক এলাকাগুলো প্রায় এই বাণিজ্যিক ভবন অথবা অবৈধ ব্যবহারকারীদের জন্য অচল হয়ে যাচ্ছে। আসলে যেটা উচিত, কঠোরভাবে পুরো কাজটা শেষ করা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব শপিং মল সঠিক ব্যবস্থাপনায় আনা না হলে প্লট বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন গণপূর্ত মন্ত্রী। আমরা এখানে আপনার ধরেন এই বিল্ডিংটা আমি করতেছি এবং নিচে আপনার যদি আমি পার্কিং জন্য রাখলাম, নিচে একটা দোকান হয়ে গেল, এটা তো হবে না। দিস ল্যান্ড ফর ইউর রেসিডেন্স, যদি এটা তার না করে আমাদের যে সময় আছে আমরা আরো সহনীয় পর্যায়ে যাব, যদি না করে উইল ক্যান্সেল দ্য প্লট। রাজুকের তথ্য মতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা এমন শপিং মলের সংখ্যা কয়েক হাজার। ফলে বিভিন্ন উপলক্ষ সহ নানা কারণে যেমনি বেড়েছে নাগরিক ভোগান্তি, তেমনি এলাকাগুলো হারিয়েছে চিরচেনা আবাসিক রূপ। তাই দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে জলাশয় থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর মজুদ নয়, বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য এগুলো মজুদ করা হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার। 18 ও 19 জুন উত্তরা 16 নম্বর সেক্টরের জলাশয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় উদ্ধার করা অস্ত্র সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়। পুলিশ বলছে 95টি বিদেশি পিস্তল সহ উদ্ধার করা গুলি, বেয়নেট ও ম্যাগাজিনগুলো নতুন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এ ধরনের অস্ত্র ব্যবহার করলেও সেগুলোর গায়ে উৎপাদনকারী দেশের নাম লেখা থাকে, কিন্তু উদ্ধার হওয়া এসব অস্ত্রে তা ছিল না। আশপাশের পুলিশের তল্লাশি চৌকি থাকার পরও কিভাবে নম্বরবিহীন একটি গাড়ি এত অস্ত্র মজুত করলো, এসএমজির ম্যাগাজিন পাওয়া গেল কিন্তু অস্ত্র কোথায়, এরকম নানা প্রশ্নের উত্তর ডিএমপি কমিশনারের কাছে বলার পর তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন তিনি। একটি চক্র যারা আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে, অসাধু উদ্দেশ্যে ক্ষমতা দখল করতে চায় এবং বিভিন্ন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, এই ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রই এটি একটি অংশ ছিল। এখানে মাত্র আধা কিলোমিটারের মধ্যে আমাদের দুটা চেকপোস্ট রয়েছে। সুতরাং এইগুলো কনভেনশনাল রোড দিয়ে আসেনি, আনকনভেনশনাল রোড দিয়ে, অর্থাৎ উত্তরার বিভিন্ন সেক্টরের ভিতর দিয়ে, নির্জন এলাকা দিয়ে এখানে এনে ডাম্পিং করা হয়েছে বলে আমাদের বিশ্বাস। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হত্যার মতো বড় ধরনের নাশকতায় চট্টগ্রামের 54 জঙ্গি সদস্যের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সদস্যই 20 জন, বাকিরা জেএমবি, হুজি, হামজা ব্রিগেড এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তবে এর মধ্যে কয়েকজন বর্তমানে বিদেশে পালিয়ে থেকে দেশের জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় তাদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাইতে যাচ্ছে পুলিশ। আরো জানাচ্ছেন কমল দে। বরাবরই জঙ্গি সংগঠনগুলো বড় ধরনের প্রভাব রেখে চলেছে চট্টগ্রামে। হরকাতুল জিহাদ হুজির উত্থান এখান থেকেই। সবশেষ পুলিশের শীর্ষ পর্যায় থেকে প্রস্তুতকৃত জঙ্গিদের তালিকায় 54 জনই এখানকার। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিভিন্ন স্বনামধন্য ঘরের সন্তানরাও এই তালিকার মধ্যে রয়েছে মর্মে আমরা দেখেছি। এই তালিকার বাহিরেও আরো জঙ্গি সংশ্লিষ্ট কাজে অনেকে নিয়োজিত রয়েছেন মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা সেগুলো যাচাই বাছাই করছি। তালিকার 54 জনের মধ্যে 1 নম্বরে রয়েছে জেএমবি সদস্য মঞ্জুরুল মুরাদের নাম, আর আনসারুল্লাহ বাংলা টিমের একমাত্র সদস্য হিসেবে রয়েছে আসিফ আদনান। বাকিদের মধ্যে রয়েছে জেএমবি সদস্য 4 জন, হিজবুত তাহরির 20 জন, শহীদ হামজা ব্রিগেডের 5 জন এবং হরকাতুল জিহাদের 1 জন। 23 জনের সাংগঠনিক পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি। স্থায়ী ঠিকানা তাদের চট্টগ্রামে, কিন্তু এরা বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা যারা ইতিমধ্যে বিভিন্ন সময় অপরাধ সংঘটিত হয়েছিল
সিলেট, ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ায়। তো সবার মিলে যাদের বাড়ি এখানে তাদের আমরা এখানে অভিযান পরিচালনা করছি। এই তালিকা অনুযায়ী গত এক সপ্তাহ ধরে পুলিশ চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকজন বিদেশে পলাতক থাকা অবস্থায় দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। তালিকার বেশ কিছু জঙ্গি ইতিমধ্যে বিভিন্ন সময় বিদেশে পাড়ি জমিয়েছেন মর্মে আমরা গোপনে জানতে পেরেছি। বিদেশেরটাও আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমরা তাদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্য হয়তো আমরা নেব। সবশেষ বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বাংলাবাইয়ের ঘনিষ্ঠ সহযোগী তালিকার 20 ও 21 নম্বর সদস্য জুলফিকার আলী এবং সালাউদ্দিন রুবেলকে পুলিশ গ্রেপ্তার করে। একই সময় রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল তালিকার 24 নম্বরে থাকা অপর এক হিজবুত তাহরির সদস্যকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অস্থিরতা কাটিয়ে সারা দেশে শান্তির জন্য বিশেষ প্রার্থনা হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের গির্জায়। দেশের সাম্প্রতিক গুপ্ত হত্যার প্রেক্ষাপটে প্রার্থনার আয়োজন করা হয়। বিকেলে হলি রোজারি চার্চে প্রার্থনা অনুষ্ঠান শেষে ধর্মযাজকরা বলেন, যারা প্রকৃত ধর্মে বিশ্বাসী তারা কখনো মানুষ হত্যা করতে পারে না। মানবতার সেবা করাই হচ্ছে সব ধর্মের শিক্ষা। আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিওর উপস্থিতিতে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্যাট্রিক রোজারিও বলেন, খ্রিস্টানদের হত্যা করে সম্প্রদায়কে নিঃশেষ করা যাবে না। তিনি সাম্প্রতিক সময়ের গুপ্ত হত্যার নিন্দা জানান। বিশ্বাসী মানুষ নিষ্পাপ নির্দোষ মানুষকে কোনো সময় হত্যা করতে পারে না, তা যে ধর্মেরই মানুষ হোক না কেন। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা সেই ধরনের নির্মম হত্যাকাণ্ড দৃঢ়তার সঙ্গে নিন্দা করি। এদিকে শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরেও। শান্তি কামনায় মানবতার জয়গান গিয়ে করা হয়েছে বিশেষ পূজাও। আজ বিকেল 5টায় এই প্রার্থনা হয়। পূজায় দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি সংখ্যালঘু সহ সব মানুষ যেন শান্তিতে এবং নিরাপদে থাকে সে বিষয়েও প্রার্থনা করা হয়। এতে সংক্ষিপ্ত আলোচনায় সনাতন সম্প্রদায়ের নেতারা জানান, শান্তি কামনায় সারা দেশে সব মন্দিরে নিয়মিত পূজা করা হয়। এই সময় নিন্দা জানানো হয় যারা গুপ্ত হত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের প্রতি। লক্ষাধিক আলেম আজকে বলছে যে এই কাজগুলো ইসলামের বিধান নয়, যারা এই কাজগুলো করছে এটা ইসলামের পরিপন্থী। আমি মনে করি যে এইভাবে যদি জনমত গড়ে তুলতে হবে যাতে সকল মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। কেন এরকম হবে? আমরা সবসময় বলি ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি আমরা, বাঙালি অস্ত্র ধরেছে, দেশ স্বাধীন করেছে। আমাদের সেই বাঙালির সেই যে শক্তি, সেই শক্তি কি আমরা হারিয়ে ফেলেছি? জাগো মানবতা, আমরা বিশ্বাস করি মানবতা জাগবে এবং মানবতারই বিজয় হবে। এই সমস্ত দস্যুদের পরাজিত হবে এই বাংলার মাটিতে। সন্ধ্যার সময় আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জের চারালডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানিয়ে বিজিবির চিঠি। সরকার গুপ্ত হত্যা বন্ধে ব্যর্থ হয়ে জঙ্গি দমনের নামে বিরোধী দলের নেতাকর্মীদের উপর চড়াও হচ্ছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গুপ্ত হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, অত্যাচার নিপীড়নের সফলতা ছাড়া অন্য সব দিকে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আপনি আজকে বিচারের জন্য যাবেন, সেখানে আপনাকে নীরবে নির্ভীতে কাঁপতে হয়েছে। যখন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই গুপ্ত হত্যা বন্ধ করতে, সন্ত্রাস বন্ধ করতে, জঙ্গিবাদের উত্থানকে বন্ধ করতে, তখন তারা এই অভিযানের নাম করে যে খুব শক্ত হাতে আমরা দমন করছি, তারা গোটা বাংলাদেশের মানুষের উপরেই ঝাঁপিয়ে পড়েছেন, বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ ঘোষণা করে। তিস্তার পানি বন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করে চূড়ান্ত সমঝোতার আশ্বাস দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এক সংবাদ সম্মেলনে রোববার তিনি বলেন,
বিধানসভা নির্বাচনের কারণে ইচ্ছা থাকলেও এ নিয়ে মমতার সঙ্গে আলোচনায় বসা সম্ভব হয়নি। কিন্তু এখন মমতা আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় এটি বাংলাদেশ, ভারত এবং পশ্চিমবঙ্গের ত্রিপক্ষীয় সংলাপ শুরুর মোক্ষম সময়। তিনি আরও বলেন, তিন পক্ষের মতামতে রাজনৈতিক ঐক্যমত তৈরি হওয়াটা জরুরি। তিস্তা ইস্যু নিয়ে মমতার অবস্থান সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক এগিয়ে নিতে চান। এদিকে সুষমা স্বরাজের এই ঘোষণার একদিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলী। 40 মিনিটের এই বৈঠকের পর বাংলাদেশি হাই কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন, তিস্তা নিয়ে মমতার প্রতি পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের। জিয়া ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সন্ধ্যার সময় আরও থাকছে, ফারুক আহমদের পদত্যাগের বিষয়টি ব্যক্তিগত, তবে বোর্ড অনুমোদিত নির্বাচন প্রক্রিয়া পছন্দ না হলে চলে যেতে পারেন, মন্তব্য বিসিবির সভাপতির। এবার ক্রিকেটের খবর। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শিরোপা জয়ের পথে এগিয়ে গেল আবাহনী। বিকেএসপিতে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা 60 রানে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জকে। আগে ব্যাট করে 8 উইকেটে 290 রান করে তামিমের আবাহনী। জবাবে রূপগঞ্জ 230 রানে গুটিয়ে যায়। সুপার লিগের বাকি ম্যাচগুলোতে ফতুল্লায় প্রাইম দোলেশ্বর 91 রানে হারিয়েছে ভিক্টোরিয়াকে। এছাড়াও মিরপুরে উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রাইম ব্যাংককে 1 উইকেটে হারিয়েছে মোহামেডান। সাভারে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ও লিটনের ব্যাটে দারুণ সূচনা করে আবাহনী, কিন্তু দলীয় 76 রানে ব্যক্তিগত 33 রানে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। দারুণ ফর্মে থাকা লিটন 51 রানে আউট হওয়ার পরপরই ফেরেন দীনেশ কার্তিক ও নাজমুল হোসেন শান্ত। দলীয় 122 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়া দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক সৈকত। তারা 140 রান যোগ করেন। শেষ পর্যন্ত সাকিবের 66 ও সৈকতের 73 রানে চড়ে 290 রানের ভালো সংগ্রহ পায় আকাশী নীলরা। জবাবে ব্যাট করতে নেমে তাসকিন ও সাকিবের শিকার হয়ে সাজঘরে ফেরেন রূপগঞ্জের দুই ওপেনার জহুরুল হক অমি ও সৌম্য সরকার। ব্যাটিংয়ের পর বোলিংয়েও মোসাদ্দেক সৈকতের দাপটে দিশেহারা হয়ে পড়ে রূপগঞ্জের ব্যাটসম্যানরা। আর তাই ইনিংসের 32 বল বাকি থাকতে 230 রানে থামে রূপগঞ্জ। দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 2.5 ঘন্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে 3.5 মাসের অপূর্ণাঙ্গ যমজকে আলাদা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের 18 সদস্যের একটি মেডিকেল টিম। চিকিৎসকরা জানিয়েছেন, 3 মাসের দীর্ঘ চিকিৎসার পর মোহাম্মদ আলী নামের এই ছেলে শিশুকে ধাপে ধাপে আরও অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হবে। 3 সুস্থ কন্যা সন্তান জন্মদানের পর এবছরের 7 মার্চ বাগেরহাটের রামপালে মোসাম্মদ হীরামণি প্যারাসাইটিক টুইন বা অপূর্ণাঙ্গ যমজ শিশু জন্মদান। একটি পূর্ণাঙ্গ শিশুর উপর ভর করে ছিল আরেকটি শিশুর পেটের নিচের অর্ধেক সহ শরীরের নিম্নাঙ্গ। তার ঊর্ধ্বাঙ্গর মাথা, বুক ও দুহাত নেই। সে পূর্ণাঙ্গ শিশুটির উপর নির্ভর করে বেঁচে ছিল। আমার সবকিছু বেঁচে কিনে আমার ইচ্ছা হচ্ছে ডাক্তার বানাবো। বাচ্চাটা যখন হয় বাসায় বসে নর্মালেই হয়েছে। সেদিনই খুলনা 250 বেড নিয়ে এসছি। আমার ছেলের নাম মোহাম্মদ আলী, খুব শখ করে নামটা রাখছি। তারপরে এই যে অপারেশনে অনেক টাকা, অপারেশনটা রুবেল স্যার বলছে যে অপারেশনটা ফ্রি করে দেব। 10 তারিখে অপূর্ণাঙ্গ যমজের এ সমস্যা নিয়ে শিশুটি ভর্তি হয় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ 3 মাসের চিকিৎসার পরে শিশুটিকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয়। পেডিয়াট্রিক বিভাগের চেয়ারম্যান ডক্টর রুহুল আমিনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল অপূর্ণাঙ্গ শরীরের অংশকে পূর্ণাঙ্গ শিশুটি থেকে আলাদা করেন। পুরো অস্ত্রোপচারটি প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি দেখানো হয়। এ সময় শুধু শিশু স্বজনেরাই না, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উপস্থিত সবাই। 2.5 ঘন্টার অস্ত্রোপচারের পরে চিকিৎসকরা গণমাধ্যমের সাথে কথা বলেন। আর একটু বাচ্চা যখন স্কুল গোয়িং হবে তার তো আরো অনেকগুলি ডিফেক্ট আছে, এগুলি আমরা পর্যায়ক্রমে একটা একটা করে ওইটা পরবর্তী পর্যায়ক্রমে আমরা এগুলি। অপারেশনটা সাকসেসফুল হয়েছে, খুবই ভালো লাগছে। আল্লাহর উপর এটাই যে আল্লাহ ভরসা করে আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিক। অস্ত্রোপচার সফল হলেও শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানালেন চিকিৎসকেরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, রোজার মাঝামাঝি এসে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর রাপা প্লাজায় আছেন সহকর্মী পারমিতা হিম। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিম, কেমন দেখছেন? ইফতারের পর মাত্রই জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। আর ইফতারের আগে কিন্তু বেশ ভিড় ছিল এখানে। রাজধানীতে যে শপিং মলগুলো আছে, বসুন্ধরা শপিং মলে সবচেয়ে বেশি ভিড় থাকে রাজধানীবাসীর, কিন্তু তার পাশাপাশি এই ধানমন্ডিতে যে একই গলিতে যে শপিং মলগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা দেখি বিশেষ করে এলাকাবাসীদের ভিড় কিন্তু এই শপিং মলগুলোতে হয়ে থাকে। সেই সঙ্গে এই শপিং মলগুলোতে বেশ নামকরা শাড়ির দোকান রয়েছে, যেই শাড়িগুলোর জন্য সেই শাড়িগুলো কেনার জন্য এখানে প্রতি বছরই নানান জায়গা থেকে ক্রেতারা আসেন। আমরা আজকে দেখেছি সারাদিনই এখানে সেই ক্রেতাদের ভিড় ছিল এবং ইফতারের সময় এই দোকানগুলো বন্ধ থাকায় কিছুক্ষণ একটা বিরতি ছিল। বিরতির পরে আবার তারা ক্রেতাদের জন্য অপেক্ষা, বিক্রেতারা তারা পছন্দ করছেন তাদের কাছ থেকেই শোনা যাক কোনগুলো কিনছেন বেশি। দাম কত? 6,000, 7,000, 11,000 এর মধ্যে। আচ্ছা, কোনটার দাম কত? কাতান, কাঞ্জিভরম কোনটার দাম? 6,800 টাকা। আচ্ছা, কোনগুলো বেশি বিক্রি হচ্ছে আপনার? দাম কত? 7,000, 11,000 এরকমের মধ্যে রেঞ্জটা। আচ্ছা, কোনটার দাম কত? কাতান, কাঞ্জিভরম? এই যে কাঞ্জিভরম এটার দাম আছে আপনার 6,800 টাকা। আচ্ছা, আর কোনগুলো বেশি বিক্রি হচ্ছে? এই কাতানগুলো এই দামের গুলো বিক্রি হচ্ছে 3 থেকে 6 এর মধ্যে বিক্রি হচ্ছে বেশি আইটেমটা। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের বেচা বিক্রি কেমন? ইফতারের আগে ভালো ছিল, ইফতারের পরে একটু মোটামুটি খারাপ। ইফতারের পরে কাস্টমার নেই। আচ্ছা, আপনারা ঈদের যে বেচা বিক্রি তাতে কি আপনারা সন্তুষ্ট? না, প্রতিবারের মতন এবার সন্তুষ্ট না, এবার একটু কম বেচা কিনা। আচ্ছা, বিক্রেতারা আসলে কখনোই সন্তুষ্ট হন না। ঈদে আমরা সবসময় শুনে থাকি ক্রেতারা অভিযোগ করে থাকেন যে তারা দেখেন সবসময় একটু পণ্যের দাম বেশি থাকে, আবার দেখা যায় আমরা দেখে থাকি যে বিক্রেতারা বলেন যে তাদের প্রতিবারই কিছুটা কম বিক্রি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু ক্রেতাদের অভাব দেখছি না এবং আমরা দেখছি ইফতারের পরে এখন যেহেতু একটু ক্রেতাদের আসা যাওয়া কম, কিন্তু তারপরেও কিন্তু ক্রেতারা আসতে শুরু করেছেন এবং বোঝাই যাচ্ছে আজকেও বরাবরের মতো ঈদ বাজার ভালোই জমে উঠবে। জাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর রাপা প্লাজা থেকে ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী পারমিতা হিম। চাঁপাইনবাবগঞ্জের চারালডাঙ্গা সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় বিএসএফ ও বিজিবি বৈঠক শেষ হয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন 43 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ। বিজিবি জানায়, ভোরে গরু নিয়ে আসার সময় 7 থেকে 8 জন ব্যবসায়ীকে ভারতীয় সীমান্তের ভেতরে ধাওয়া দেয় বিএসএফ। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই বদু মিয়া ও শাহজাহান ভুট্টো নামে 2 বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত 2 জনের বাড়ি গোমস্তাপুর উপজেলায়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, প্রধান নির্বাচক ফারুক আহমদের পদত্যাগের ব্যাপারটি ব্যক্তিগত। সোমবার বিকেলে বিকেএসপিতে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিসিবি সভাপতি আরো বলেন, এই দ্বিস্তর নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কোনো ধরনের আপত্তি থাকলে ফারুক আহমেদ চলে যেতে পারেন। রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় দ্বিস্তর বিশিষ্ট জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া অনুমোদন পাওয়ার পর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না এমন অভিযোগ এনে গণমাধ্যমে পদত্যাগের কথা জানান ফারুক আহমেদ। আমার কাছে এখন পর্যন্ত ফোনও করেনি অথবা কোনো চিঠিও পাইনি, কাজে অফিসিয়ালি আমি কিছু জানি না। তবে এইভাবে মানেটা কি, এইভাবেই তো কাজ করে আসছে। মানে ডিফারেন্সটা কোথায়? আমাদের যে ইনিশিয়াল প্ল্যান ছিল ওখানে চিফ সিলেক্টর বলে কোনো কথাই ছিল না। এইটাও অর্জন করা হয়েছে যে চিফ সিলেক্টর পদটা রাখা হয়েছে। এরপরও যদিও মনে করে যে এটাতে তার অস্বস্তি আছে, হি শুড লিভ। এখানে ঝামেলা করার কোনো দরকার নেই, আর জন্য কোনো কনফিউশন ছড়ানোর সুযোগই নেই, বিকজ আমি স্ট্রেট বলে দেবো সবাইকে কি হয়েছে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। বিভিন্ন টার্মিনালে টিকিট প্রত্যাশীদের ভিড়। প্রথম দিনই নানা অভিযোগ, নানা যুক্তি কর্তৃপক্ষের। রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর করা মজুদ নয়। উদ্দেশ্য ছিল বড় ধরনের নাশকতার। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। অস্থিরতা কাটিয়ে সারা দেশে শান্তির জন্য মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা। ধর্মযাজকরা বললেন, যারা প্রকৃত ধর্মে বিশ্বাসী তারা কখনো মানুষ হত্যা করতে পারে না।
তিস্তার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আবারও আলোচনা শুরুর সম্ভাবনা। শিগগিরই চূড়ান্ত সমঝোতার আশ্বাস সুষমা স্বরাজের। এবং 2.5 ঘন্টার সফল অস্ত্রোপচারে আলাদা করা হলো 3 মাসের অপূর্ণাঙ্গ যমজকে। সুস্থ করতে ধাপে ধাপে চলবে আরও অস্ত্রোপচার। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।